হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 11 এর এক্সাম প্রায় কমপ্লিট। শুধুমাত্র লাস্ট কস্টিং পরীক্ষা বাকি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের একদম সিলেক্টেড কোয়েশ্চেন আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি, যেগুলো একদম তোমাদের আসতেই পারে, আসার খুব সম্ভাবনা রয়েছে এবং একদম সিলেবাস বেস, মানে যেটুকু তোমাদের সিলেবাসে বলা আছে তার মধ্যে যেটুকু কোয়েশ্চেন আসতে পারে, যেভাবে আসতে পারে, সেইটা আমি আমার এই ভিডিওতে আজকে তুলে ধরেছি। এই ভিডিওটি তোমাদের পক্ষে খুবই দরকারি এবং তোমরা এই ভিডিওটি দেখলে অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। তবে হ্যাঁ, এই ভিডিওটির প্রত্যেকটা অনেকগুলো অঙ্ক এখানে কস্টিং এ সেট করেছি। এই ভিডিওটি শুধুমাত্র কস্টিং এর নিয়েই করেছি। তো কস্টিং এর অনেকগুলো কোয়েশ্চেন এখানে সেট করেছি, বিশেষ করে ম্যাথমেটিক্যাল যেগুলো ক্যালকুলেশন আছে এবং সেগুলোকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই ব্যাপারেও আজকে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং তার সঙ্গে আরো একটা কথা বলি, আমি এর আগে আরো দুটো ভিডিও আপলোড করেছি কস্টিং এর এবং ট্যাক্সেশনের। এই ভিডিওটির সাথে সাথে আগের যে দুটো ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ ওই ভিডিওগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। তো তোমরা ভিডিওটি খুব ভালো করে দেখো। আর এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের যে সেকেন্ড সেম হবে, সেই সেকেন্ড সেমে কি সিলেবাস আছে, কিরকম কোয়েশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশন আছে, কিরকম প্যাটার্নের কোয়েশ্চেন আসবে, এই সব ব্যাপার নিয়েও আমি আবার ভিডিও বানাবো পরীক্ষার পর। এবং তারপরে সেকেন্ড সেমে তো কিছু বড় কোয়েশ্চেন্সে তোমাদের আনসার দিতে হবে, অঙ্ক কিছু ক্যালকুলেশন করার আছে, শেখার আছে, সেইগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করব। আমার ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটিকে কিন্তু তোমরা আগামী দিনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ আগামী দিনে যে নতুন নতুন ভিডিও তোমাদের কস্টিং, ট্যাক্সেশন, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, বিজনেস স্টাডি, কমার্শিয়াল ল এগুলোর উপরে নিয়ে আসবো, সেগুলো তোমরা সবার আগে নোটিফিকেশনে জানতে পারবে। তো চলো আজকে শুরু করি। খুব মনোযোগ দিয়ে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে। দেখো এখানে একটা কোয়েশ্চেন নেওয়া হয়েছে, একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। বলা হয়েছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস হচ্ছে 80,000, পারচেজ অফ র মেটেরিয়ালস হচ্ছে 2 লাখ, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস হচ্ছে 30,000, ক্যারেজ অন পারচেজ অফ র মেটেরিয়ালস 25,000। তাহলে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ র মেটেরিয়াল কনজিউমড, কত টাকা র মেটেরিয়াল তাহলে প্রোডাকশনের কাজে ইউজ হলো সেটা আমাদের বলতে হবে। তো দেখো এখানে চারটে অপশন দিয়ে দিয়েছে, তো দেখো কিভাবে এটা সলভ করতে হয়। আমি নিচে লাল দিয়ে, রেড কালার দিয়ে আমি এই সলভ গুলো করে দিয়েছি, ভালো করে লক্ষ্য করো। র মেটেরিয়াল কনজিউমড এর ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস প্লাস পারচেজ অফ র মেটেরিয়ালস প্লাস ক্যারেজ অন পারচেজ মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। তো দেখতে পাচ্ছ আমাদের র মেটেরিয়াল ওপেনিং স্টকে আছে 80,000, এর সাথে প্লাস করলাম পারচেজ অফ র মেটেরিয়ালস 2 লাখ, এর সঙ্গে প্লাস করলাম ক্যারেজ অন পারচেজ অফ র মেটেরিয়ালস 25,000। টোটাল যোগ করে যেটা আসছে ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস ক্যারেজ, এখান থেকে মাইনাস করবো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস 30,000। এটা করার পর আসছে 2,75,000। তো 2,75,000 ইজ দ্য রাইট অপশন, অপশন সি ইজ দ্য রাইট অপশন। মেটেরিয়াল কনজিউমড হচ্ছে 2,75,000। এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো ওয়ার্কস কস্ট যদি কোনো একটা অর্গানাইজেশনের বা কোম্পানির ওয়ার্কস কস্ট যদি 4,50,000 হয়, অফিস ওভারহেড হচ্ছে 20% অফ ওয়ার্কস কস্ট। অফিস ওভারহেড, ঠিক আছে, অফিস ওভারহেড বলেছে 20% অফ ওয়ার্কস কস্ট। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 1,20,000, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 1,60,000। দেখতে পাচ্ছ? তাহলে বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা বার করতে হবে। আমরা সলিউশনে কি বলছি দেখো, কস্ট অফ গুডস সোল্ড মানে আমরা জানি ওয়ার্কস কস্ট মানে হচ্ছে ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরিকে আরেকটা ভাষায় ওয়ার্কশপ বলে। তো ওয়ার্কস কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করলে ওয়ার্কস কস্ট মানে ফ্যাক্টরির খরচ, ফ্যাক্টরি অবধি খরচকে ওয়ার্কস কস্ট বলে। ওয়ার্কস কস্টের সঙ্গে অফিস ওভারহেডটাকে যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা পেয়ে যাই কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আমরা কি করি, ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসটা প্লাস করি আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব কি, এই কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাব। তাই আমরা এখানে ফর্মুলাটা লিখেছি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে যে গুডসটা অ্যাকচুয়ালি বিক্রি হলো। এটার ফর্মুলা হচ্ছে ওয়ার্কস কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করো, যোগ করে পাবে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন মানে হচ্ছে যতটা প্রোডাকশন হয়েছে, আর কস্ট অফ গুডস সোল্ড মানে যতটা বিক্রি হয়েছে। তো কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা প্লাস করবো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর লেস করবো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। এখন মজার ব্যাপার হলো এখানে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি করে পাবো, ও ক্লোজিং স্টক বলা আছে বোধহয়। তো দেখো কি করছি, ওই ফর্মুলাটা অনুযায়ী ডাটাগুলো বসিয়েছি। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে 4,50,000 হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, সরি কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওয়ার্কস কস্ট হচ্ছে 4,50,000, এর সঙ্গে প্লাস করবো অফিস ওভারহেড। অফিস ওভারহেড হচ্ছে গিয়ে 4,50,000 এর 20%, অর্থাৎ 90,000 টাকা। তো 4,50,000 আর 90,000, কারণ অঙ্কে বলা আছে অফিস ওভারহেড হচ্ছে ওয়ার্কস কস্টের 20% আর ওয়ার্ক কস্ট হচ্ছে 4,50,000, তাহলে 4,50,000 20% করলে দেখবে
50,000 হচ্ছে। তো 4,50,000 প্লাস 90 করলে হচ্ছে 5,40,000 হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এর সাথে আমরা প্লাস করছি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 1,20,000 আর লেস করছি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1,60,000। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 লাখ। 5 লাখ কি হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস সোল্ড। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে বলছে 3 নম্বর কোয়েশ্চেনে ওয়ার্কস কস্ট যদি 3 লাখ টাকার হয়, ওয়ার্কস কস্ট হচ্ছে রুপিস 3 লাখ, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হচ্ছে 2,25,000, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হচ্ছে 75,000 আর প্রফিট হচ্ছে 25% অন সেলস। সেলসের 25% যদি প্রফিট হয় তাহলে বলছে ফাইন্ড আউট দ্য প্রফিট। প্রফিট কত হবে? তো দেখো আমাদের প্রফিট তো আমরা টোটাল কস্টের উপর পার্সেন্টেজ করে বার করি। তো এখানে আগে আমরা টোটাল কস্টটা বার করিনি। টোটাল কস্ট মানে আমরা এখানে যেটা পাচ্ছি ওয়ার্কস কস্ট মানে ফ্যাক্টরি অবধি খরচ, তার সঙ্গে প্লাস করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের খরচ, আর তার সঙ্গে প্লাস করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের খরচ। ঠিক আছে? তাহলে কি করব? টোটাল কস্ট মানে হচ্ছে ওয়ার্কস কস্ট, তার সঙ্গে প্লাস করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিসের খরচ, আর তার সঙ্গে যোগ করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো সেটা করে আমরা যে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস বা টোটাল কস্ট যেটা সেটা পাচ্ছি কি দেখো, ওয়ার্কস কস্টের 3 লাখ নিলাম, তার সঙ্গে ওয়ার্ক কস্টের 3 লাখ নিলাম। ঠিক আছে? তার সঙ্গে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের 2,25,000 প্লাস করলাম, আর তার সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের 75,000 যোগ করলাম। এই তিনটে যোগ করে 6 লাখ হচ্ছে গিয়ে আমাদের টোটাল কস্ট। এইবার আমাদের প্রফিটের পার্সেন্টেজটা কিন্তু কস্টের উপরে 25% বলেনি। 6 লাখের 25% করলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের প্রফিটের পার্সেন্টেজটা বলেছে 25% অন সেলস। কিন্তু সেলস তো আমরা জানি না, আমরা টোটাল কস্ট অবধি জানি। টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাবো, কিন্তু আমরা সেলস জানি না, আর বলেছে সেই সেলসেরই 25% প্রফিট হবে। তাহলে আমরা কি করে বার করবো? ভালো করে দেখো। আমরা এরকম ভাবে একটা চার্ট বানিয়ে নেব। আমরা সবাই জানি যে আমরা সবাই জানি যে কস্ট প্রাইস যেটা থাকে, কস্ট প্রাইস, ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা প্রফিট যোগ করি তাহলে আমরা কি পাবো? সেলিং প্রাইস। এটা সবাই জানে যে কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে আমরা পাবো সেলিং প্রাইস। তো আমাদের এখানে প্রফিটের পার্সেন্টেজটা বলেছে সেলসের 25%। এরকম অঙ্ক তোমরা প্রায় পেতে পারো যে কস্ট প্রাইস আর এরকম যে গ্রস প্রফিটের পার্সেন্টেজ কখনো প্রফিটের উপর বলেছে, কখনো সেলসের উপরে বলেছে। তখন তোমরা কি করবে? প্রথমে এরকম একটা চার্ট বানাবে, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস। এরপরে দেখবে এই প্রফিটের পার্সেন্টেজটা কি কার উপর বলছে। দুটো কথাই পাবে, নয় বলবে অন সেলস আর নয় বলবে অন কস্ট। প্রফিটের পার্সেন্টেজটা এই দুটোর বাইরে কিছু হয় না। ঠিক আছে? নয় বলবে অন সেলস আর নয় বলবে অন কস্ট। তো যেটা অন বলবে সেটা নিচে 100 লিখবে। এখানে প্রফিটের পার্সেন্টেজ অন সেলস বলেছে 25% অন সেলস, তাই আমরা কি করলাম? সেলিং প্রাইসের জায়গায় 100 টাকাটা লিখলাম। যেটা অন বলবে সেটা নিচে 100 লিখবো। 100 টাকা যদি সেলিং প্রাইস হয়, এর 25% মানে 25 টাকা হচ্ছে প্রফিট। তাহলে 100 টাকা সেলিং প্রাইস আর 25 টাকা যদি প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই 75 হবে। 100 থেকে 25 বাদ দিয়ে 75 কস্ট প্রাইস, তবেই তো 75 এর সঙ্গে 25 যোগ করলে প্রফিট 100 টাকা সেলিং প্রাইস হবে, আর 100 25% 25 টাকা প্রফিট হবে। তাহলে আমরা এই চার্টটা বানিয়ে নিতে পারলাম। ঠিক আছে? এবারে কি করছি? আমরা দেখো এই 6 লাখ টাকা যে টোটাল কস্ট সেটা আমরা জানি, আমরা শুধু প্রফিটটা জানি না। তখন আমরা এখানে এইটার থেকে এই যে চার্টটা পেলাম, এই চার্টটা থেকে যে রিলেশন পাচ্ছি সেটা হচ্ছে যে কস্ট যদি 75 হয়, প্রফিট তাহলে 25। ঠিক? দেখো, কস্ট যদি 75 হয়, প্রফিট তাহলে 25। কস্ট যদি 1 হয় তাহলে প্রফিট হবে 25/75। সিম্পল ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। কস্ট যদি 1 হয় তাহলে প্রফিট হবে 25/75, আর কস্ট যদি 6 লাখ হয় তাহলে প্রফিট হবে 25/75 ইনটু 6 লাখ। এটা করলে তোমরা পেয়ে যাবে 2 লাখ। 2 লাখ হচ্ছে তাহলে আমাদের প্রফিট। এই 2 লাখ প্রফিট হলেই কিন্তু সেলসের 25% প্রফিট আমরা করতে পারবো। তো এখানে তাহলে অপশন হচ্ছে অপশন ডি ইজ দা রাইট অপশন। তাহলে অপশন ডি তে টিক মারবো। অপশন ডি হচ্ছে এখানে রাইট অপশন। ঠিক আছে? অপশন ডি হচ্ছে এখানে রাইট অপশন। এরপরে আরেকটা সুন্দর কোয়েশ্চেন আছে, বেশ ভালো কোয়েশ্চেনটা এটা। বলছে কোন কোম্পানির প্রাইম কস্ট যদি 17,000 টাকা হয়, অফিস ওভারহেড যদি 15% অফ ওয়ার্কস কস্ট হয়। প্রাইম কস্ট 17,000 টাকা, অফিস ওভারহেড হচ্ছে 15% অফ ওয়ার্কস কস্ট, কস্ট অফ প্রোডাকশন হচ্ছে গিয়ে 22,770 টাকা। তাহলে হোয়াট উইল বি দ্য ফ্যাক্টরি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেডটা কত জানতে চেয়েছে। এটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখো আমরা বলেছি, আমরা একটা চার্ট বানিয়েছি। আমরা সবাই জানি যে কস্ট অফ প্রোডাকশন আমরা কি করে পাই? না, ওয়ার্কস কস্ট যেটা হয়, ফ্যাক্টরি অবধি খরচকে ওয়ার্কস কস্ট বলে। এই ওয়ার্কস কস্টের সঙ্গে অফিস ওভারহেডটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু কস্ট অফ প্রোডাকশন পাই। কস্ট অফ প্রোডাকশন মানে হচ্ছে ওয়ার্কস কস্ট প্লাস অফিস ওভারহেড।
এবার আমাদের অঙ্কে বলেছে অফিস ওভারহেড হচ্ছে 15% অফ ওয়ার্কস কস্ট। তাহলে আমরা কি করলাম, এই চারটা বানানোর পর ওয়ার্কস কস্টটা হচ্ছে, অফিস ওভারহেডটা হচ্ছে ওয়ার্কস কস্টের 15%। তো আমরা কি করলাম, যেটার উপর পার্সেন্টেজ বলে সেটাকে 100 ধরতে হয়। তো এখানে ওভারহেডের পার্সেন্টেজটা বলেছে 15% অফ ওয়ার্কস কস্ট, তাই জন্য ওয়ার্কস কস্টটাকে আমরা 100 লিখলাম। ঠিক আছে, এই দেখো ওয়ার্কস কস্টকে আমরা 100 লিখেছি। ওয়ার্কস কস্ট যদি 100 হয় তাহলে এর 15% অর্থাৎ 15 টাকা, 100 15 15% 15 টাকা হবে অফিস ওভারহেড। আর ওয়ার্কস কস্ট আর অফিস ওভারহেড যোগ করলে আমরা কি পাই, কস্ট অফ প্রোডাকশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন নিশ্চয়ই 115 হবে। এইবারে দেখো, এবার জাস্ট ঐকিক নিয়মে ফেলে দিলাম, দিয়ে আমরা ওয়ার্কস কস্টটা বার করলাম। তো কিভাবে করছি বলছে, দেখো আমরা বার করতে যাচ্ছি ওয়ার্কস কস্ট। তো আমরা কি করছি, এরকম চার্টে দেখাচ্ছি, 115 টাকা কস্ট অফ প্রোডাকশন হলে ওয়ার্কস কস্ট হচ্ছে 100 টাকা, 1 টাকা কস্ট অফ প্রোডাকশন হলে ওয়ার্কস কস্ট হচ্ছে 100 বাই 115 টাকা, সিম্পল ঐকিক নিয়ম। আর 22,770 টাকা আমাদের ওয়ার্কস কস্ট বলা আছে। দেখো কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন 22,770 টাকা বলা আছে অঙ্কে। তো 22,770 টাকা যদি আমাদের কস্ট অফ প্রোডাকশন হয় তাহলে ওয়ার্কস কস্ট হচ্ছে 100 বাই 115 ইন্টু 22,770, এইটা করে আসবে 19,800। এটা হলো আমাদের ওয়ার্কস কস্ট। ঠিক আছে, 19,800 টাকা আমাদের ওয়ার্কস কস্ট। এইটা আমরা বার করলাম। এবারে আমরা জানি প্রাইম কস্টের সঙ্গে, দেখো পরের চার্টে লিখেছি, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি সংক্রান্ত খরচগুলো মানে ফ্যাক্টরি ওভারহেডস কে যোগ করলে আমরা পাবো ওয়ার্কস কস্ট। ঠিক আছে, তো প্রাইম কস্ট আমাদের অঙ্কে 17,000 বলে দিয়েছে, আমরা বসিয়ে দিলাম। ফ্যাক্টরি ওভারহেডটা জানি না, কোশ্চেন মার্ক দিলাম। আর ওয়ার্কস কস্ট এক্ষুনি বার করেছি 19,800। এবারে আমরা এইটাকে জাস্ট মাইনাস করলাম, তার মানে আমরা ফ্যাক্টরি ওভারহেড ইকুয়ালস টু লিখতে পারি ওয়ার্কস কস্টটা, আর প্রাইম কস্টটা ওইদিকে নিয়ে গেলাম মাইনাস প্রাইম কস্ট। তার মানে ফ্যাক্টরি ওভারহেড ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্কস কস্ট মাইনাস প্রাইম কস্ট। এবার আমরা লিখলাম ফ্যাক্টরি ওভারহেড, তাহলে হবে কি, ডাটাটা বসিয়ে দিলাম, ওয়ার্কস কস্টের জায়গায় লিখলাম 19,800 আর প্রাইম কস্টের জায়গায় লিখলাম 17,000। দুটোকে মাইনাস করলে 2,800 ইজ দ্য কারেক্ট অপশন। 2,800 হলো ফ্যাক্টরি ওভারহেড। হয়ে গেল 2,800, 2,800 টাকা হলো ফ্যাক্টরি ওভারহেড। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে যে 5 নম্বর কোশ্চেনটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এই 5 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে যাবে, 5 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে বলছে ইফ প্রফিট ইজ 33 1/3% অন সেলস, যদি সেলসের 33 1/3% প্রফিট হয়, দেন ক্যালকুলেট পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। তাহলে কস্টের উপর প্রফিটের পার্সেন্টেজ কত, সেলসের উপরে প্রফিটের পার্সেন্টেজ যদি 33 1/3% হয় তাহলে কস্টের উপরে প্রফিটের পার্সেন্টেজটা কত হবে। একটা কথা বলি, পার্সেন্টেজ সবসময় 100 তে এক্সপ্রেস করা হয়। তার মানে এখানে যেটা বলতে চাইলো তার মানে হলো যে এই অর্গানাইজেশনে 100 টাকা সেলস হলে তার 33 1/3% অর্থাৎ 33 টাকা 33 পয়সা, সেটা কি করে হয় আমি একটু পরে বলছি, 33 টাকা 33 পয়সা প্রফিট করে। 100 টাকা বিক্রি হলে 33 টাকা 33 পয়সা, 33 1/3%, অর্থাৎ 100 টাকার 33 1/3% করলে 33 টাকা 33 পয়সা কোম্পানিটা প্রফিট করে। ঠিক আছে, 100 টাকা যদি সেল হয় তাহলে 33 টাকা 33 পয়সা প্রফিট করে। এখন বলছে কস্ট যদি 100 টাকা হয়, কস্ট যদি 100 হয় তাহলে প্রফিট কত হবে, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। তো এখানে 33 1/3 টাকে তোমরা কি করে করবে দেখো, 30 প্রথমে 33 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করবে, 33 ইন্টু 3, 33 ইন্টু 3 করলে 99 হয়। 99 এর সঙ্গে 1 প্লাস করবে ওপরের 1টা, তাহলে হলো গিয়ে 100/3। 100/3 ক্যালকুলেটরে করে দেখবে 33.333333 এরকম আসবে। অর্থাৎ মানে 100 টাকা সেলিং প্রাইস হলে প্রফিট হচ্ছে 33 টাকা 33 পয়সা। এবারে তোমরা এরকম ভাবে একটা চার্ট সাজিয়ে নেবে, যখনই এরকম পার্সেন্টেজের অঙ্ক আসবে এরকম ভাবে একটা চার্ট সাজিয়ে নেবে যে কস্ট প্রাইস, ভালো করে দেখো এরকম ভাবে একটা চার্ট আমরা আগেও করেছি, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়ালস টু হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, তো এখানে প্রফিটের পার্সেন্টেজ আমাদের সেলসের উপর বলা ছিল, তাহলে আমি বলেছি যার উপর অন বলে পার্সেন্টেজ বলা থাকবে সেটাকে 100 ধরতে হবে। তো সেলিং প্রাইসটাকে আমরা 100 লিখলাম। সেলিং প্রাইসে 33 1/3 মানে হচ্ছে 33.33 টাকা হচ্ছে প্রফিট। তাহলে এই যে সেলিং প্রাইস 100, এখান থেকে প্রফিট 33.33 পেলে বাদ দিলে আমরা কস্ট প্রাইসটা পাচ্ছি 66.67। তাই জন্য আমরা লিখছি কস্ট 66.67, এর সঙ্গে প্রফিট যোগ করলাম 33.33, দুটো যোগ করে সেলিং প্রাইস হলো 100 টাকা। এইবারে আমাদের তো কস্টের রেসপেক্টে প্রফিট বার করতে হবে, অর্থাৎ কস্ট যদি 100 হয়, কস্ট যদি 100 হয় তাহলে প্রফিট কি হবে এটা আমায় বার করতে হবে। এবার ঐকিক নিয়মে ফেলে দিলাম। দেখো কি আমরা কস্টের সঙ্গে প্রফিটের যে রিলেশন দেখতে পাচ্ছি, এখানে কস্ট যদি 66.67 হয় তাহলে প্রফিট হচ্ছে 33.33। এবার কস্ট যদি 1 হয় তাহলে প্রফিট কত হবে, 33.33 ডিভাইডেড বাই 66.67। আর কস্ট যদি 100 হয়, দ্যাট মিন্স 100 এর রেসপেক্টে প্রফিট কত, তাহলে কস্ট যদি 100 হয় তাহলে প্রফিট হবে 33.33 ডিভাইডেড বাই 66.67 ইন্টু 100, এটা করলে আসছে 50%। অর্থাৎ সেলিং প্রাইসের উপরে 33% প্রফিট করা মানে কস্টের উপরে
50% প্রফিট করা। অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। এর পরের অঙ্কটায় চলে যাই। এটাও খুব সুন্দর একটা অঙ্ক। বলছে ইফ সেলস ইজ 30,000 ইউনিট, সেলস যদি 30,000 ইউনিট হয়, ওপেনিং স্টক যদি 5,000 ইউনিট হয়, ক্লোজিং স্টকের ইউনিট যদি 10,000 হয়, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাকশন ইউনিট, তাহলে কত ইউনিট উৎপাদন করেছে। সেলস বিক্রির যদি 30,000 ইউনিট হয়, ওপেনিং স্টক যদি 5,000 ইউনিট হয়, আর ক্লোজিং স্টক যদি 10,000 ইউনিট হয়, তাহলে কোম্পানিটা কত ইউনিট প্রোডাকশন করেছে। তো আমাদের একটা ফর্মুলা আমরা এখানে জানি, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ওপেনিং স্টক ইন ইউনিট, ওপেনিং স্টক ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট ইকুয়ালস টু সেলস ইউনিট প্লাস ক্লোজিং স্টক ইউনিট। এই ইকুয়েশনটা সবসময় তোমাদের কাজে লাগবে। বলছে দেখো খুব সোজা ব্যাপার, আমার কাছে আগে যেটা হাতে ছিল ওপেনিং স্টক প্লাস যেটা আমি প্রোডাকশন করে নিয়ে এলাম প্রোডাকশন ইউনিট, এই হাতে যেটা ছিল আর প্রোডাকশন করে যেটা এলো, এই দুটো কি হবে, এই দুটো নয় আমরা এটা বিক্রি করব, দুটো মিলিয়ে যে টোটাল কোয়ান্টিটি পেলাম সেটা নয় বিক্রি করবো, আর যেটা বিক্রি করতে পারবো না সেটা ক্লোজিং স্টকে পড়ে থাকবে। তাহলে এই দুটোর যোগফল সেলস প্লাস ক্লোজিং স্টকের সাথে সমান হবে। তো এই জন্য বলে ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়ালস টু সেলস প্লাস ক্লোজিং স্টক। এবার এই যে চারটে এখানে আইটেম আছে, ওপেনিং স্টক, প্রোডাকশন, সেলস, ক্লোজিং স্টক, এর মধ্যে তিনটে দেওয়াই আছে, সবসময় দেওয়া থাকে। তো আমরা জাস্ট ডাটাটা পুট করলাম, আমাদের ওপেনিং স্টকের ইউনিট 5,000 বলে দিয়েছে, প্রোডাকশন ইউনিটটা জানি না, বার করতে হবে, ওটা প্রোডাকশন ইউনিটই লিখে রাখলাম। ওপেনিং স্টকটা 5,000, প্রোডাকশন ইউনিটটা জানি না, এটা ফাঁকা রাখলাম। সেলস ইউনিট 30,000 বসালাম, আর ক্লোজিং স্টক ইউনিট 10,000 বসালাম। তাহলে এবারে এই 5,000 যেটা এদিকে আছে এটাকে ওদিকে নিয়ে গেলাম, 30 প্লাস 10 মাইনাস 5,000 করলে, 30,000 প্লাস 10,000 মাইনাস 5,000 করলে 35,000 আমাদের বেরিয়ে গেল প্রোডাকশন ইউনিট। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। 35,000 ইউনিট হচ্ছে প্রোডাকশন ইউনিট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এটা। এরপরে আছে 7 নম্বরে। 7 নম্বরে বলেছে, এটাও খুব ভালো। 7 নম্বরে বলেছে যদি কস্ট অফ প্রোডাকশন 18,000 ইউনিট এবং তার দাম হচ্ছে 4,50,000, মানে এটা মোট প্রোডাকশন করেছে কোম্পানিটা 18,000 ইউনিট এবং তার দাম হচ্ছে 4,50,000। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ইউনিট বলে দিয়েছে 3,000 ইউনিট পড়ে আছে, কিন্তু দাম বলেনি। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এর বলা আছে 2,000 ইউনিটের দামও বলা আছে 24,000 টাকা। ওপেনিং স্টকে 2,000 ইউনিট পড়েছিল 24,000 টাকার। বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আন্ডার ফিপো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। তো এখানে কি হচ্ছে দেখো ভালো করে, 18,000 ইউনিট প্রোডাকশন করেছে আর 2,000 ইউনিট আগে থেকেই পড়ে আছে, তাহলে টোটাল হাতে আমাদের এলো 20,000 ইউনিট। সেই 20,000 ইউনিটের মধ্যে 3,000 ইউনিট গোডাউনে পড়ে আছে, সেটাই হচ্ছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তার মানে 17,000 ইউনিট বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? টোটাল 18 প্লাস 2 করে 20,000 হাতে এলো, তার মধ্যে 3,000 ক্লোজিং স্টকে পড়ে আছে, তার মানে 17,000 ইউনিট বিক্রি হয়ে গেছে। এখন বলছে এই 3,000 ইউনিটের দাম কত হবে। ফিপো মেথডে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমে যেটা আমাদের হাতে ছিল প্রথমেই সেটা বিক্রি করে দিয়েছি। ফার্স্ট ইন মানে প্রথমে যেটা আমাদের এসেছিল, ফার্স্ট আউট মানে সেটাই প্রথমে বেরিয়ে গেছে। তা আমাদের হাতে তো প্রথমে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 2,000 ইউনিট ছিল, তো সেই 2,000 ইউনিট নিশ্চয়ই বিক্রি করে দিয়েছি। তারপরে যে হাতে 18,000 ইউনিট প্রোডাকশন করে এলো, সেখান থেকে আমাদের এই 3,000 ইউনিটটা পড়ে আছে। তো 18,000 ইউনিট প্রোডাকশন করতে যদি 4.5 লাখ টাকা আমাদের খরচ হয়, তাহলে আমাদের পার ইউনিট প্রোডাকশন কস্ট কত, দেখো এখানে বার করেছি। কস্ট অফ প্রোডাকশন 4.5 লাখ ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট হচ্ছে গিয়ে 18,000 ইউনিট। তো আমাদের 4.5 লাখ ডিভাইডেড বাই 18 করলে পার ইউনিট প্রোডাকশন কস্ট আমরা পাবো 25 টাকা, ঠিক আছে? তাহলে এইবারে যে লটটা প্রোডাকশন হয়েছে 18,000 ইউনিট, 4.5 লাখ টাকা তার টোটাল খরচ পড়েছে, তাহলে এবারে পার ইউনিট প্রোডাকশন কস্ট হচ্ছে 4.5 লাখ বাই 18,000 করলে 25 টাকা করে এক ইউনিটের। এবার সেই ইউনিটগুলো এই 18,000 ইউনিটের মধ্যেই আমাদের 3,000 ইউনিট আনসোল্ড পড়ে আছে, তাহলে 3,000 ইউনিট ইন্টু 25 টাকা করে 75,000 টাকা হচ্ছে গিয়ে আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু। তো আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। এরপরে আর একটা আছে 8 নম্বর অঙ্ক। এটা তো খুব সুন্দরভাবে একটা জিনিস বলা হয়েছে, বলছে হোয়াট উইল বি দ্য কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড কত হবে ইফ কস্ট অফ প্রোডাকশন ইজ 3,80,000, ভ্যালু অফ ওপেনিং স্টক হচ্ছে, ভ্যালু অফ ওপেনিং স্টক বলে দিয়েছে 32,000, ভ্যালু অফ ওপেনিং স্টক বলে দিয়েছে 32,000 অ্যান্ড ভ্যালু অফ ক্লোজিং স্টক বলে দিয়েছে 56,000, ঠিক আছে? কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে, ওপেনিং স্টক ক্লোজিং স্টক বলে দিয়েছে, খালি বলছে কস্ট অফ গুড সোল্ডটা কত হবে, হোয়াট উইল বি দ্য কস্ট অফ গুড সোল্ড। তো আমরা জানি যে কস্ট অফ গুড সোল্ড এর ফর্মুলাটা লিখেছি, দেখো কস্ট অফ গুড সোল্ড মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন তার সঙ্গে প্লাস ওপেনিং স্টক মাইনাস ক্লোজিং স্টক, আর কিছু না। তাহলে আমাদের এখানে 3,80,000 হচ্ছে গিয়ে আমাদের কস্ট অফ প্রোডাকশন, তার সঙ্গে 32,000 যোগ করবো ওপেনিং স্টক আর মাইনাস করবো ক্লোজিং স্টক 56,000 টাকা। 3,56,000 হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে রাইট অপশন, ঠিক আছে? 3,56,000 হচ্ছে গিয়ে কস্ট অফ গুড সোল্ড। এরপরে এই যে তিনটে 9, 10, 11 এই যে তিনটে কোয়েশ্চেন সেট করেছি, এই তিনটে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যাবে। যেমন বলছে এটা কস্টের যে ভাগ তার বেসিসে বিহেভিয়ার অনুযায়ী
বলছে যদি 200 এককের ব্যয় 200 ইউনিট উৎপাদন করতে যদি খরচ পড়ে 400 টাকা আর 300 একক উৎপাদন করতে যদি খরচ পড়ে 500 টাকা, তাহলে এই ধরনের ব্যয়কে আমরা কি ব্যয় বলবো? প্রথম কথা বলছি, আমাদের এই আচরণের ভিত্তিতে অন দ্য বেসিস অফ বিহেভিয়ার টোটাল কস্টকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড কস্ট স্থির ব্যয়, আরেকটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়, আরেকটা হচ্ছে সেমি ফিক্সড সেমি ভেরিয়েবল কস্ট অর্ধ পরিবর্তনশীল এবং অর্ধ স্থির ব্যয়। তা এখন আমাদের বলছে 200 ইউনিটের উৎপাদন করতে যদি 400 টাকা খরচ হয়, 300 ইউনিট উৎপাদন করতে যদি 500 টাকা হয়, তাহলে এই খরচটাকে আমরা কোন খরচ বলবো, কোন ধরনের খরচ? প্রথম কথা হচ্ছে 200 ইউনিটে যা খরচ হয়েছে 400 টাকা, 300 ইউনিটেও যদি একই খরচ হতো তাহলে আমরা এটাকে বলতাম স্থির ব্যয়, কিন্তু তা তো হয়নি। এবারে তাহলে আমরা কি করব, 400 ভাগ 200 করে, 200 ইউনিটের ব্যয় তো 400 টাকা, তাহলে পার ইউনিটের ব্যয় হচ্ছে 400 ভাগ 200 করে পাচ্ছি 200 টাকা। কিন্তু 300 ইউনিটের 500 ভাগ 300 করলে কিন্তু 300 ইউনিটের কিন্তু পার ইউনিট কস্টটা কিন্তু 2 টাকা করে হচ্ছে না। 400 ভাগ 200 করলে পার ইউনিট কস্ট 2 টাকা হচ্ছে, কিন্তু 500 ভাগ 300 করলে কিন্তু পার ইউনিট কস্ট 2 টাকা হচ্ছে না, তার থেকে কমে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে টোটাল কস্টটাও ফিক্স নেই, পার ইউনিট কস্টটাও ফিক্স নেই। যখন টোটাল কস্ট বা পার ইউনিট কস্ট কোনোটাই স্থির হবে না, তখন তুমি বুঝতে পারবে এটা হচ্ছে অর্ধ পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক একইভাবে এখানে দেওয়া হয়েছে আরেকটা অঙ্ক, যে 500 এককের উৎপাদন ব্যয় যদি 1000 টাকা হয় এবং 1000 এককের উৎপাদন ব্যয় যদি 2000 টাকা হয়, তাহলে এটি কি ধরনের ব্যয়? দেখো, 500 একক উৎপাদন করতে 1000 টাকা লাগছে, তাহলে পার ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে 1000 ভাগ 500 করলে 2 টাকা, ঠিক আছে? আবার এখানে 1000 এককের উৎপাদন ব্যয় 2000 টাকা হচ্ছে, তাহলে পার ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে এখানে 2000 ভাগ 1000 করলে সেই 2 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি টোটাল কস্টটা চেঞ্জ হলেও পার ইউনিট কস্টটা কনস্ট্যান্ট আছে। মানে 500 এককের রেসপেক্টেও পার ইউনিট ব্যয় 2 টাকা, 1000 ইউনিটের রেসপেক্টেও পার ইউনিট ব্যয় 2 টাকা। তাহলে যদি এই পার ইউনিট ব্যয়গুলো যদি একই থাকে, তখন আমরা সেটাকে বলি পরিবর্তনশীল ব্যয়। সুতরাং অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন। এরপরে 11 নম্বরে বলেছে যদি 1000 এককের ব্যয় 4000 টাকা, আবার 2000 এককের ব্যয় 8000 টাকা, ঠিক আছে? তাহলে এটাও 1000 4000 ভাগ 1000 করলে এখানে 4 টাকা, আবার 2000 8000 ভাগ 2000 করলে হচ্ছে গিয়ে 4 টাকা, ঠিক আছে? তাহলে এখানেও পার ইউনিট ব্যয়টা সমান হচ্ছে, তাহলে এটাকেও আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানেও এরকম একটা গ্রস প্রফিটের অঙ্ক দেওয়া আছে, বলছে ইফ দ্য রেট অফ গ্রস প্রফিট, যদি গ্রস প্রফিটের রেট 25% অন কস্ট হয়, কস্টের উপর 25% হয়, দেন হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস? আগের মতন যেমন শেখালাম সেইভাবেই করবে। দেখো আমরা এখানে ওরকম ভাবে চারটা বানিয়ে নিচ্ছি, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস, ঠিক আছে? কস্ট প্রাইস এখানে তো প্রফিটের পার্সেন্টেজ অন কস্ট বলেছিল, তা আমরা কি করলাম, কস্টে লিখলাম 100, প্রফিটটা 100 25% 25 টাকা, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা। এই চারটা বানিয়ে নিলাম। এবার বলছে সেলিং প্রাইসের উপর পার্সেন্টেজ কত হবে প্রফিটের, অর্থাৎ সেলিং প্রাইসটা যদি 100 হয় তাহলে প্রফিটটা কত হবে? তো আমরা এখানে কি করলাম, ঐকিক নিয়মে দেখতে পাচ্ছি 125 টাকা সেলিং প্রাইস হলে প্রফিট হচ্ছে 25 টাকা, 1 টাকা হলে হচ্ছে 25/125, আর 100 টাকা সেলিং প্রাইস হলে প্রফিট হচ্ছে 25/125 ইন্টু 100 ইকুয়ালস টু হচ্ছে 20%, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। এরপরে বলেছে নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টিকে উৎপাদনের মোট ব্যয় নির্ধারণে বিবেচনা করা হয় না? কিছু কিছু ব্যয় আছে যেগুলোকে আমরা কস্ট শিট করার সময় নিই না। ফ্যাক্টরি রেন্ট নেই, জেনারেল এক্সপেন্সও নেই, জেনারেল এক্সপেন্সটা অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে পড়ে, প্যাকিং এক্সপেন্স সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে পড়ে। নিই না যেটা, সেটা হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড। এটা এক ধরনের ফাইন্যান্সিয়াল কস্ট, এটা আমরা কস্ট শিট করার সময় এই কস্টটাকে আমরা কিন্তু কনসিডার করি না। এটা হচ্ছে গিয়ে কারেক্ট উত্তর। এরপর বলছে নিচের আয়গুলির মধ্যে কোন আয়টিকে মোট উৎপাদন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয় না? অর্থাৎ এই আয়টাকে আমরা কস্ট শিটে নিই না। এখানে যে অনেকগুলো আয়ের কথা বলা আছে চারটে, এর মধ্যে কোনটা আমরা কস্ট শিটে নিই না? ডিবেঞ্চারের ইন্টারেস্ট, এইখানে প্রশ্নটা একটু ভুল হয়েছে, নিচের আয়গুলির মধ্যে মোট উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে কোনটি বিবেচনা করা হয় লেখা আছে, ও আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা। ডিবেঞ্চার ইন্টারেস্ট রিসিভ, এইটা আমরা নিই না কস্ট শিট করার সময়। ইনকাম ট্যাক্স রিফান্ড, এটাও আমরা কস্ট শিট করার সময় নিই না। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটাও আমরা নিই না, ঠিক আছে? আমরা যেটা নিই সেটা হচ্ছে সেল অফ স্ক্র্যাপ, কোনো পুরনো খারাপ মাল, যে মালগুলো হয়তো একটু ডিস্টার্ব উৎপাদন হয়েছে, কিছু উৎপাদনে গন্ডগোল থাকার জন্য কোনো মাল হয়তো একটু ডিফেক্টিভ উৎপাদন হয়েছে, সেগুলো আমরা কম দামে পরবর্তীকালে বিক্রি করে দিই, এটাকে সেল অফ স্ক্র্যাপ বলে। এটা আমরা কস্ট শিটে ওয়ার্কস কস্ট থেকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে ওয়ার্কস কস্টটাকে বার করি। তো এইটা হচ্ছে গিয়ে একটা ইনকাম হিসাবে আমরা কনসিডার করি এটাকে। এর পরের প্রশ্ন হচ্ছে এখানে একটা অপশন দেওয়া হয়েছে যে প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করলে আমরা কি পাবো, আর তার সঙ্গে অফিস ওভারহেড যোগ করলে আমরা কস্ট অফ প্রোডাকশন পাবো, ঠিক আছে? এইরকম ভাবে আমাদের উত্তরটা এখানে প্রশ্ন করা হয়েছে। তো দেখো, প্রাইম কস্টের সঙ্গে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করি, ফ্যাক্টরির খরচ, তাহলে আমরা কি পাবো, ওয়ার্কস কস্ট পাবো।
এটা ফ্যাক্টরি খরচ যোগ করলে ওয়ার্কস কস্ট পাবো, আর ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করলে আমরা কস্ট অফ প্রোডাকশন পেয়ে যাব। তাহলে এখানে উত্তর হবে প্রাইম কস্টের সঙ্গে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড একে, আর ফ্যাক্টরি প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পেয়ে যাব ওয়ার্কস কস্ট। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অপশন। ফ্যাক্টরি ওভারহেড যোগ করব প্রাইম কস্টের সাথে এবং তারপরে আমরা ওয়ার্কস কস্ট পেয়ে যাব। ঠিক আছে, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে ওয়ার্কস কস্ট পাবো। এরপরে একটা বিবৃতি আছে যে পরিব্যয় পত্র প্রস্তুত করা প্রতিটি উৎপাদন প্রতিষ্ঠানের কাছে আবশ্যিক। যারা উৎপাদন করে ম্যানুফ্যাকচারিং ইউনিট তাদের ক্ষেত্রে এই কস্ট শিট তৈরি করা বাধ্যতামূলক। কিন্তু কারণটা কি? একটা কারণ হিসেবে বলছে ভারতীয় কোম্পানি আইনে পরিব্যয় পত্র প্রস্তুত করা বাধ্যতামূলক, তাই না, এটা ঠিক অপশন নয়। তারপরে বলছে পরিব্যয় পত্র প্রস্তুত করলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। পরিব্যয় পত্র প্রস্তুত করলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় না, ফিনান্সিয়াল কন্ডিশনটা বোঝা যায় না, খালি উৎপাদনের ব্যয় জানা যায়। পরিব্যয়পত্র প্রস্তুত না করলে পণ্যের উৎপাদন ব্যয় জানা যায় না, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। পরিব্যয়পত্র যদি তৈরি না করি আমরা কোনো পণ্যের প্রোডাকশন কস্টটাই জানতে পারবো না। পণ্যের উৎপাদন ব্যয় আমরা জানতে পারি এই পরিব্যয় মাধ্যমে। বোঝা গেছে? এর পরের অপশন হচ্ছে অপশন ডিটাও কাটা। এরপরে বলেছে আরেকটা প্রশ্ন, এটা সত্য মিথ্যা আছে যে উৎপাদিত পণ্যের একক প্রতি ব্যয় পরিব্যয়পত্র প্রস্তুত করে জানা যায়। হ্যাঁ, এটা ট্রু। উৎপাদিত পণ্যের একক প্রতি ব্যয় আমরা পরিব্যয়পত্র প্রস্তুত করে জানতে পারি, এটা ট্রু আছে। এরপরে বলেছে দরপত্রের মূল্য নির্ধারণ করা পরিব্যয়পত্র প্রস্তুতের। দরপত্র মানে হচ্ছে কোটেশন, মানে কোনো একটা জিনিসের দাম নির্ধারণ করা আমরা, বা কোনো একটা জিনিসের দাম কত হবে লোককে বলা, সেটা আমরা এই কস্ট শিট করে বলতে পারি। পরিব্যয়পত্র প্রস্তুত করে উৎপাদিত পণ্যের মোট ব্যয় জানা যায় না। মোট ব্যয় তো জানা যায়, তো এটা তো সরি, আগেরটা দরপত্রের মূল্য নির্ধারণ করা ও পরিব্যয়পত্র প্রস্তুতের অন্যতম উদ্দেশ্য, এইটা ট্রু আছে। আর পরিব্যয়পত্র প্রস্তুত করে উৎপাদিত পণ্যের মোট ব্যয় জানা যায় না, জানা যায়, এখানে জানা যায় না বলেছে, সুতরাং এটা ফলস আছে। ঠিক আছে, আর পরিব্যয় পত্রে শুধুমাত্র প্রত্যক্ষ ব্যয়গুলি অন্তর্ভুক্ত করা হয়, এটা ফলস। পরিব্যয় পত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ধরনের ব্যয়ই এখানে কনসিডার করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং দেখা যাচ্ছে 1 আর 2টা হচ্ছে ট্রু, 1 আর 2টা হচ্ছে ট্রু, আর অপশন বি আর 3 আর 4 হচ্ছে ফলস। 1 2 সত্য, 3 4 ফলস। আচ্ছা, এরপরে একটা ম্যাচিং আছে দেখতে পাচ্ছ স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর। যেমন ব্যবস্থাপকের বেতন, ব্যবস্থাপকের বেতনটা কি ধরনের খরচের মধ্যে পড়ে? ব্যবস্থাপকের বেতন হচ্ছে অফিস সংক্রান্ত উপরি ব্যয়, কারণ ব্যবস্থাপকরা অফিসে বসে, অফিসের কাজ করে, অফিস সংক্রান্ত উপরি ব্যয়। বিজ্ঞাপনের ব্যয় কি না, বিজ্ঞাপন হচ্ছে বিক্রয় এবং বন্টন সংক্রান্ত ব্যয়, উপরি ব্যয় হবে এটা। আচ্ছা, কারখানার দারোয়ানের মজুরি, এটা কারখানা সংক্রান্ত উপরি ব্যয়, ফ্যাক্টরি ওভারহেড। আর ঋণের ওপর সুদ, ইন্টারেস্ট অন লোন, কিন্তু পরিব্যয়পত্র প্রস্তুত করতে গেলে আসে না, এখানে নেওয়া হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশন 1 এর সঙ্গে হচ্ছে সি, 2 এর সঙ্গে হচ্ছে এ, 3 এর সঙ্গে হচ্ছে ডি, আর 4 এর সঙ্গে হচ্ছে বি। অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে কতগুলো খরচ দিয়ে বলা হয়েছে, এগুলো কি ধরনের খরচ, স্থির ব্যয় না অর্ধ পরিবর্তনশীল ব্যয় না পরিবর্তনশীল ব্যয়, এইভাবে। তো বলছে কারখানার ভাড়া, কারখানার ভাড়া তো ফিক্সড, আমি উৎপাদন বেশি করি কম করি, এমনকি উৎপাদন যদি বন্ধও রাখি, এই ভাড়াটা আমাকে স্থায়ীভাবে যতদিন আমি কারখানার ভাড়া নিয়ে থাকবো কারখানার মালিককে দিতে হবে। এই ধরনের ব্যয়গুলোকে আমরা স্থির ব্যয় বলি। যেমন কর্মচারী যারা অফিসে চাকরি করে তাদের বেতন, সে তারা কম উৎপাদন হোক আমার বেশি উৎপাদন হোক, বা উৎপাদন নাই হোক, তাহলেও কিন্তু যারা স্থায়ী কর্মচারী যারা অফিসে চাকরি করে স্যালারি পায়, তাদের ফিক্স স্যালারি দিতে হয়। তো স্যালারি, রেন্ট, এইগুলো হচ্ছে গিয়ে স্থির ব্যয়। তাহলে একের সঙ্গে এ। শ্রমিকের মজুরি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, তার কারণ শ্রমিক বেশি কাজ করলে বেশি মজুরি পায়, কম কাজ করলে কম মজুরি পায়, দিন দিন আনে দিন বেসিসে, ডে বেসিসে মজুরি পায়, এবং কাজ না করলে কোনো মাইনে পায় না। তাহলে শ্রমিকের মজুরি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। টেলিফোনের খরচ হচ্ছে অর্ধ পরিবর্তনশীল ব্যয়। কেন এটা বলছি? টেলিফোনের ক্ষেত্রে 200টা মতন কল, একটা নির্দিষ্ট চার্জ ওরা নেয় 450 বা 500 টাকা, এতে 200টা কল ফ্রি থাকে। এই 200টা কল ফ্রি মানে হচ্ছে 500 টাকা নিয়ে 200টা কল ফ্রি, অর্থাৎ তুমি 200 নিচেই কল করো, যাই করো, 500 টাকা তোমাকে ফিক্সড দিতেই হবে। 200টা কল অবধি কিন্তু 500 টাকা ফ্রি, 500 টাকা ফিক্সড খরচ। এরপরে এরপরে 200র পরে যদি তুমি কল করো তাহলে প্রতি কলের জন্য তোমাকে একটা এক্সট্রা রেট চার্জ করা হবে, তখন ওটা ভেরিয়েবল হয়ে যাবে। 200 খরচের পর, মানে 200 কলের পরে ওটা ভেরিয়েবল হয়ে যাবে। এই ধরনের খরচ মানে কিছুটা ফিক্সড, একটা লেভেল অবধি ফিক্সড, তারপরে সেই লেভেলটা পেরিয়ে গেলেই সেই খরচটা আবার আস্তে আস্তে বেড়ে যাবে। এই ধরনের খরচগুলোকে আমরা অর্ধ পরিবর্তনশীল খরচ বা ব্যয় বলি। এইটা হচ্ছে টেলিফোনের খরচ, ডেপ্রিসিয়েশন, এইগুলোকে বলা হয় অর্ধ পরিবর্তনশীল ব্যয়।
এরপরে হচ্ছে বিক্রয় কর্মীর কমিশন, এটা অবশ্যই পরিবর্তনশীল ব্যয়, কেননা সেলসম্যানদের কমিশন বলা হচ্ছে, ফিক্স স্যালারি বলা হয়নি। তো সেলসম্যানরা যত বিক্রি করতে পারবে, যত ভালো কাজ করবে, তত তাদের বেশি কমিশন দেওয়া হবে, এগুলো ফিক্স নয়, তাই এটা পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশানে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। 1 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে সি, 3 এর সঙ্গে বি, আর 4 এর সঙ্গে ডি। আমি ডিটেলস এগুলো বোঝে বলে তোমাদের আলোচনা করলাম। এরপরে একটা আমরা যে কস্ট শীট বানাই না, সেই কস্ট শীটটাকে এখানে বিভিন্ন স্টেপে ভাগ করে দেওয়া হয়েছে। তোমাকে বলতে হবে, এখানে 7 খানা স্টেপ আছে, তোমাদের বলতে হবে কার পরে কার স্টেপটা আছে। সবার প্রথমে দেখো আমরা কিন্তু র মেটেরিয়ালকে কনজিউম করি, মানে এটা হচ্ছে আমাদের প্রথম, ঠিক আছে, র মেটেরিয়াল কনজিউম করা। এরপরে হচ্ছে র মেটেরিয়াল কনজিউমের সঙ্গে আমরা ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে পেয়ে যাব প্রাইম কস্ট, এটা হচ্ছে 2। প্রাইম কস্টের সঙ্গে আমরা ওয়ার্কস কস্ট যোগ করব। ওয়ার্ক কস্ট মানে হচ্ছে ফ্যাক্টরি সংক্রান্ত খরচগুলো, এটা হচ্ছে 3, ওয়ার্কস কস্ট হচ্ছে 3। এবারে ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা ওয়ার্কস কস্টের সঙ্গে আমরা অফিস ওভারহেড যোগ করে আমরা পেয়ে যাই কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ এটা হচ্ছে 4, কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 4। এবার কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আমরা ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করি, ক্লোজিং ফিনিশ গুডস লেস করি, করে পাই কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে সেলিং ওভারহেড যোগ করি, এটা হচ্ছে অপশন, আচ্ছা, কস্ট অফ প্রোডাকশনের পরে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো, এটা হচ্ছে অপশন 5। কস্ট অফ গুডস সোল্ড এখানে আছে, আমি দেখিনি। তাহলে প্রাইম, প্রথমে র মেটেরিয়াল কনজিউমড হলো, তারপরে প্রাইম কস্ট হলো, তারপরে ওয়ার্কস কস্ট হলো, তারপরে কস্ট অফ প্রোডাকশন হলো, তারপরে কস্ট অফ গুডস সোল্ড হলো। কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করে আমরা পেয়ে যাব কস্ট অফ সেলস, এটা 6 নম্বর, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, আর এর সঙ্গে প্রফিট যোগ করলে আমরা পেয়ে যাব সেলিং প্রাইস, এটা 7 নম্বরে আছে, সেলিং প্রাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন অনুযায়ী একটা হচ্ছে প্রথম, সরি 2 নম্বরটা হচ্ছে প্রথম, 2 এর পরে হচ্ছে 1, অর্থাৎ অপশন বি 2, তারপরে 1, তারপরে 4, 4 এরটা হচ্ছে 3 এ, তারপরে হচ্ছে 5, 5 এরটা হচ্ছে 4 এ, তারপরে হচ্ছে 3, তারপরে 6, তারপরে 7। ঠিক আছে? তো তোমাদেরকে এই ভিডিওটি যদিও অনেকটা লেন্দি হলো, কিন্তু তোমাদেরকে বলবো এই ভিডিওটা দেখে যাও। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যারা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে, কারণ আমি এখানে সমস্ত অঙ্কগুলো ইন ডিটেলসে বলেছি এবং ডিটেলসে বলার জন্য ভিডিওটা এত লেন্দি হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে যাও এবং তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো পরীক্ষা দেবে এবং খুব ভালো নম্বর পাবে। এই বলেই আজকের ভিডিওটি আমি শেষ করলাম। ধন্যবাদ।